আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়ারা, আমি মোহাম্মদ তাসিন চৌধুরী আবারও চলে আসছি তোমাদের সাথে। এন্ড আজকে আমরা নবম দশম শ্রেণীর বিজ্ঞান বইয়ের ঠিক 6 নম্বর অধ্যায় অর্থাৎ পলিমার অধ্যায়টি শুরু করব। তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও টেন ডেইলি লেসনসকে। তো চলো আমরা এই অধ্যায়ের যত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি এবং বইয়ের সব গুরুত্বপূর্ণ লাইন আমরা দাগাবো এবং বুঝবো। তো পলিমার জিনিসটা কি? এক কথায় দেখো, এই যে অনেকগুলো পলিমার মিলে একটা সুতা তৈরি হয় ভাই। এই সুতা তৈরির যে মূল জিনিসটা থাকে সেইটা হচ্ছে ভাইয়া পলিমার। তো চলো নিচে যাই আমরা। পলিমার দেখো, পলিমারের এখান থেকে আমরা মূলত পলিমার, এই দেখো পলিমার শব্দটি এসেছে দুটি গ্রিক শব্দ পলি এবং মোরস থেকে। তাহলে পলি শব্দের অর্থ হচ্ছে অনেক এবং মেনি এবং অনেক মানে মেনি, আর মোর শব্দের অর্থ হচ্ছে পার্ট মানে অংশ। এই দুইটা মিলেই মূলত পলিমার, পলিমার শব্দটা এইভাবে আসছে ভাইয়া। তারপর আমরা দেখতে পাবো যে রসায়ন বিজ্ঞানের ভাষায় অনেকগুলো, দেখো অনেকগুলো ছোট অণু পরস্পর যুক্ত হয়ে বড় আকারের যে অণু তৈরি করে তাকে আমরা পলিমার বলি। যে ছোট অণু থেকে পলিমার তৈরি হয় তাকে বলা হয় হচ্ছে ভাইয়া মনোমার। অর্থাৎ যে ছোট অণু থেকে পলিমার তৈরি হবে তাকে মনোমার বলা হয়। অর্থাৎ অনেকগুলো ছোট ছোট মনোমার মিলে একটা পলিমার গঠন করবে। এরপর দেখো যে আমরা যে পলিথিনের ব্যাগটা ইউজ করি ভাইয়া, সেইটা হচ্ছে ভাইয়া ইথিলিন নামের মনোমার থেকে তৈরি। তাহলে ভাইয়া পলিথিন কোন মনোমার থেকে তৈরি প্রশ্ন আসতে পারে কিন্তু। পলিথিন কোন মনোমার থেকে তৈরি? সেটা হবে ভাইয়া ইথিলিন। ইথিলিন নামের মনোমার থেকে তৈরি হচ্ছে পলিমার। ইথিলিন হচ্ছে তোমার ওই যে পলিথিন। ওকে, পল ইথিন। ওকে, পলি ইথিন, পলি যোগ ইথিন। ওকে, মানে পলিমার এবং ইথিন। এরপরে দেখো যে আমরা যে পিভিসি পাইপটা ব্যবহার করি সেটা হচ্ছে ভিনাইল ক্লোরাইড নামের মনোমার থেকে তৈরি পলিমার। তাহলে আমরা যে পিভিসি পাইপ অর্থাৎ ওই যে বিল্ডিং তৈরির সময় যে পাইপগুলো ব্যবহার করা হয় সেই পাইপগুলো মূলত এই পিভিসি পাইপ নামে পরিচিত। দেখো ভিনাইল ক্লোরাইড নামক মনোমার থেকে এই পলিমার অর্থাৎ পিভিসি পাইপটা ভিনাইল ক্লোরাইড পলিমার থেকে তৈরি। এটা অবশ্যই মনে রাখবা, এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে আরো কয়েকটা থাকতে পারে, তবে এই দেখো এখানে প্রাকৃতিক পলিমার বলতে যেগুলো বুঝাচ্ছে সেগুলো হচ্ছে পাট, সিল্ক, সুতা কাপড়, তারপর হচ্ছে রাবার। এগুলো হচ্ছে ভাইয়া কি প্রাকৃতিক পলিমার। অন্যদিকে দেখো মেলামাইন, রেজিন, ব্যাকেলাইট, পিভিসি, পলিথিন এগুলো হচ্ছে প্রকৃতিতে পাওয়া যায় না। এগুলো ভাইয়া শিল্প কারখানায় কৃত্রিম ভাবে তৈরি করতে হয়, তাই এরা হচ্ছে কৃত্রিম পলিমার। তাহলে যদি পরীক্ষা প্রশ্ন আসে যে কৃত্রিম পলিমার কি আর প্রাকৃতিক পলিমার কি, তাহলে তা আমরা অবশ্যই পারবো। পলিমারকরণ দেখো, মনোমার থেকে পলিমার তৈরি করার নির্দিষ্ট একটি প্রক্রিয়ার মাধ্যমে। হ্যাঁ, মনোমার থেকে পলিমার তৈরি হয় একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে। যে প্রক্রিয়ার মাধ্যমে অনেকগুলো মনোমার অণু যুক্ত হয়ে পলিমার তৈরি করে তাকে পলিমারকরণ বিক্রিয়া বলে। এটা খুবই গুরুত্বপূর্ণ যে পলিমারকরণ বিক্রিয়া কাকে বলে। এরকম যদি প্রশ্ন আসে তাহলে আমরা এটা লিখবো যে যে প্রক্রিয়ার মাধ্যমে অনেকগুলো মনোমার অণু যুক্ত হয়ে পলিমার তৈরি করে তাকে আমরা বলবো পলিমারকরণ বিক্রিয়া। দেখো তারপরে সাধারণত পলিমারকরণে উচ্চ চাপ এবং তাপের প্রয়োজন হয়। দুটি মনোমার একসাথে যুক্ত হয় তাহলে উৎপন্ন পদার্থটিকে ভাই আমরা ডাইমার বলি। আমরা ডাইমার উৎপাদন প্রক্রিয়াটিকে এভাবে লিখতে পারি। দেখো আমি আগেই বলেছি মনোমার যুক্ত হয়ে পলিমার গঠন করবে। দেখো একটা মনোমারের সাথে যখন আরেকটা মনোমার যুক্ত হবে তখন মনোমার হবে। আমরা ডাইমারকে অন্যভাবেও লিখতে পারি। দেখো তাহলে এখানে আমরা আগে কি দেখলাম, দুইটা মনোমার যুক্ত হয়ে ডাইমার গঠন করবে। ওকে, সো এই যে মনোমার 2। ওকে, অন্যভাবে তিনটি মনোমার যুক্ত হলে উৎপন্ন পদার্থটি হবে ট্রাইমার। তাহলে দুইটা হলে হবে ডাইমার আর তিনটা হলে হবে ভাইয়া ট্রাইমার। দুইটা হলে ডাইমার আর তিনটা হলে ট্রাইমার। একটা মনোমার কি অনেকগুলো মনোমার মিলে একটা পলিমার গঠন করবে, দুইটা মনোমার মিলে একটা ডাইমার গঠন করবে, তিনটা মনোমার মিলে একটা ট্রাইমার গঠন করবে। দেখো এই যে তিনটা মনোমার মিলে যে একটা ট্রাইমার গঠন করবে, এটা কিভাবে গঠন করবে? দেখো এই যে এইভাবে লেখা যায় যে মনোমারের নিচে এই যে 3 দিয়ে দিতে পারো, অথবা এই দেখো তিনটা মনোমার একসাথে সাজায় লিখতে পারো এভাবে।
সো এবার দেখো এন সংখ্যক যদি আমরা মনোমার যুক্ত করি, মানে এন নির্দিষ্ট করে বলা হচ্ছে না, এন যে কোনো হতে পারে, এন 100 হতে পারে, 500 হতে পারে, 1000 হতে পারে, 1 কোটিও হতে পারে, কোনো অসুবিধা নাই। এটা নির্দিষ্ট করে ভাইয়া বোঝানো হচ্ছে না, তো এই নির্দিষ্ট করে না বোঝানোর জন্য আমরা এন লিখবো। তাহলে এখানে মনোমার এন মানে হচ্ছে যে কোনো একটা ইয়া হতে পারে, আর এই মনোমার এনটাকে আমরা মূলত বলবো ভাইয়া পলিমার। ইটস ইজ পলিমার, এটাই হচ্ছে ভাইয়া পলিমার, অর্থাৎ অনেক 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 অসংখ্য মনোমার অনুযুক্ত হয়ে পলিমার গঠন করবে। এই দেখো পলিথিন তৈরির বিক্রিয়া মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের জন্য, খুবই গুরুত্বপূর্ণ। পলিথিন তৈরির বিক্রিয়াটা অবশ্যই পড়বা। এটা হচ্ছে দেখো পলিথিন কিভাবে তৈরি হয় ভাইয়া। দেখো ইথিলিন গ্যাসকে 1000 থেকে 1200 বায়ুমণ্ডলীয় চাপে, মানে ইথিলিন গ্যাসের ওপর 1000 থেকে 1200 বায়ুমণ্ডলীয় চাপ দেওয়া হবে এবং 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করা হবে, এবং 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ভাইয়া উত্তপ্ত করা হবে। উত্তপ্ত করলেই ভাইয়া আমরা পলিথিন পাবো। আমরা কি বলেছিলাম, ইথিলিন। সবার প্রথমে এই যে আমরা বিক্রিয়া দেখো যে এন সংখ্যক ইথিলিন মানে অনেকগুলো ইথিলিন মানে মনোমার, ইথিলিনের মনোমারকে যদি উচ্চ তাপ মানে এই দেখো উচ্চ তাপ কত, 200 ডিগ্রি সেলসিয়াস, এবং কত চাপ, চাপ হচ্ছে তোমার 1000 থেকে 1200 বায়ুমণ্ডলীয় চাপ দেওয়া হয়, এবং প্রভাবক মানে এই প্রভাবকের কাজটা হচ্ছে ভাইয়া বিক্রিয়ার হারকে ত্বরান্বিত করবে, অর্থাৎ বিক্রিয়াকে একটু রূপ দান করবে, যেইটার ফলে এই যে ইথিলিন মনোমার আছে এইটা যাতে পলিথিন মনোমারে পরিণত হয়। দেখো এবার দেখো তাহলে এটা হচ্ছে সহজ সরল ভাবে বলেছে। তো দেখো যে নিচেরটা দেখি, এটা এই বিক্রিয়াটা আর এই বিক্রিয়াটা সেম, খালি এখানে কোনো সংখ্যা দেয়নি, এখানে দিয়েছে। দেখো এটা হচ্ছে ইথিনের সাধারণ সংকেত, CH2 ডাবল বন্ড, এই মধ্যের দুইটা চিহ্নকে ভাইয়া বলে বন্ড। একটা থাকলে ওয়ান বন্ড আর দুইটা থাকলে ডাবল বন্ড, CH2 ডাবল বন্ড CH2, মানে এটা হচ্ছে ইথিন নামক মনোমারের কি ভাইয়া, এটা হচ্ছে আণবিক সংকেত। এই ইথিন মনোমারকে যদি উচ্চ চাপ ও তাপ মানে কত, 1000 থেকে 1200 বায়ুমণ্ডলীয় চাপ এবং 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে আমরা পাবো ভাইয়া পলিথিন। কি পাবো, পলিথিন। এটা হচ্ছে এক ধরনের পলিমার। এই দেখো পলিথিন কয়টা এন সংখ্যক মানে 600 থেকে 1000 সংখ্যক আমরা পাবো। দেখো পলিথিনের সংকেত হচ্ছে এই যে এটা, খুবই সুন্দর করে বলবা, পলিথিনের সংকেত পরীক্ষায় আসে যে CH2 ওয়ান বন্ড CH2, আর এন সংখ্যক, এই এনটা দেওয়ার কারণ হচ্ছে ভাইয়া যে এখানে অসংখ্য থাকতে পারে ভাইয়া, অসংখ্য মানে কত আছে এটাকে নির্দিষ্ট করে বলা নাই। তবে দেখো যে এই পদ্ধতিটা কিন্তু একটু ভাইয়া লাভজনক না, যে কারণে বর্তমানে এই পদ্ধতিটা তেমন জনপ্রিয় না। বর্তমানে টাইটেনিয়াম অর্থাৎ টাইটেনিয়াম ক্লোরাইড TiCl3, এটা একটা মৌলের সংকেত। টাইটেনিয়াম ক্লোরাইড নামক প্রভাবক ব্যবহার করে বায়ুমণ্ডলীয় চাপেই পলিথিন তৈরি করা যায়, মানে তাপ কিছু লাগবে না, খালি জাস্ট এই টাইটেনিয়াম ক্লোরাইডটা, এই যে অক্সিজেন প্রভাবক আছে না, এই অক্সিজেন প্রভাবকটা থাকবে না, এখানে প্রভাবক হিসেবে থাকবে কি টাইটেনিয়াম ক্লোরাইড। তখন কি খালি চাপ লাগবে, কোনো তাপ কিছুর দরকার নাই। তাহলে ভাই আমরা পলিথিন তৈরির বিক্রিয়াটা শিখলাম। এবার আমরা দেখবো ভাইয়া যে তন্তু বা সুতা, এই যে তন্তু বা সুতা কত কিছু আছে দেখো, এইগুলো দেখো। এই তন্তুটা হচ্ছে ভাইয়া দুই প্রকার, একটা হচ্ছে প্রাকৃতিক তন্তু আর একটা হচ্ছে কৃত্রিম তন্তু। দেখো তুলা, পাট, লিনেন, রেশম, পশম, উল, সিল্ক ইত্যাদি প্রকৃতিতে পাওয়া যায়, তাই এগুলোকে আমরা প্রাকৃতিক তন্তু বলি, ঠিক আছে। আর অন্যদিকে পলিস্টার, রেয়ন, ডেকন, নাইলন ইত্যাদি বিভিন্ন পদার্থের রাসায়নিক বিক্রিয়া দ্বারা কৃত্রিম উপায়ে তৈরি করা হয়, তাই হচ্ছে এগুলো কি কৃত্রিম তন্তু। খুবই গুরুত্বপূর্ণ ভাই, এমসিকিউ করবা। তারপরে দেখো প্রাণীজ তন্তু কাকে বলে সেটা করবা, উদ্ভিদ তন্তু, তারপরে হচ্ছে প্রাণীজ তন্তু, এই দুটাই লাগবে, একটু সুন্দর করে পড়ে নিও। তারপরে দেখো যে সেলুলোজ হলো এক ধরনের সূক্ষ্ম আয়যুক্ত পদার্থ যা দিয়ে উদ্ভিদ এবং প্রাণী কোষ তৈরি হয়। তাহলে ভাইয়া সেলুলোজটা কি, সেলুলোজ কি যদি প্রশ্ন আসে তাহলে এই যে এটা বলে দিবা যে সেলুলোজ হচ্ছে এক ধরনের সূক্ষ্ম আয়যুক্ত পদার্থ যা দিয়ে উদ্ভিদ এবং প্রাণী কোষ তৈরি হয়।
রেয়ন, অ্যাসিটেট, রেয়ন, এগুলো হচ্ছে কি সেলুলোজিক তন্তু। তাহলে সেলুলোজিক তন্তু কোনগুলা ভাইয়া? রেয়ন, অ্যাসিটেট রেয়ন, ভিসকোস রেয়ন, কিউক্রোমিনিয়াম রেয়ন ইত্যাদি সেলুলোজকে নানাভাবে প্রক্রিয়াজাত করে তৈরি হয়, তাই এদেরকে সেলুলোজিক তন্তু বলে। আর কৃত্রিম সেলুলোজিক তন্তু কাকে কি বলে? দেখো নাইলন, তারপর পলিস্টার, পলিপ্রোপিন, ড্রেকন, এগুলো হচ্ছে ভাইয়া নন সেলুলোজিক কৃত্রিম তন্তু। তন্তুর বৈশিষ্ট্য ও ব্যবহারটা পড়বা। দেখো তুলা, তুলা কি এটা তো আমরা জানি, রিডিং করে নিও। দেখো এই দেখো লুমেন, প্রথম অবস্থায় লুমেন নামক পদার্থে পূর্ণ থাকে। হ্যাঁ, দেখো এই যে এটা তুলার এই যে গঠনটা দেখো, যে এই দেখো এই যে লুমেন, লুমেন হচ্ছে কোনটা? এই যে মধ্যের এই যে অংশটা হচ্ছে লুমেন, তারপরে হচ্ছে এই যে ভিতরে এই যে এতটুকু দেখছো, এটা হচ্ছে ভাইয়া তোমার গৌণ দেওয়াল, গৌণ দেওয়াল, ঠিক আছে। আর মূল দেওয়াল হচ্ছে এই যে বাইরের অংশটা হচ্ছে আনুমানিক সুতি তন্তু। সুতি কেমন হয়? এই দেখো এরকম। এই ফিতার মতো সুতির আশে 100 থেকে 250টি পর্যন্ত পাক বা মোড়ক থাকে, মোচড়। ওকে ভাইয়া, দেখো এরপর দেখো যে তবে ময়েশ্চারাইজেশনের মাধ্যমে এক উজ্জ্বল ও চকচকে করে তোলা যায়। কি তোলা যায়? দেখো বস্ত্র বা কাপড় তৈরির সময় এই মোচড়ানো অংশ একে অপরের সাথে সুন্দরভাবে মিশে যায় বলে সুতি বস্ত্র টেকসই হয়। আপাতত দৃষ্টিতে সুতি তেমন উজ্জ্বল নয়, তবে ময়েশ্চারাইজেশনের মাধ্যমে একে উজ্জ্বল ও চকচকে করে তোলা যায়। রেশম বা সিল্ক ভাইয়া, এটা মনে হয় না পড়ানো লাগবে, তাও দেখো যে রেশম মূলত কিসের তৈরি ভাইয়া? ফাইব্রিয়ন, ফাইব্রিয়ন এক ধরনের প্রোটিন জাতীয় পদার্থ দিয়ে তৈরি। ভাইয়া রেশম তাহলে কিসের তৈরি? ফাইব্রেওন নামক এক ধরনের প্রোটিন জাতীয় পদার্থ দিয়ে তৈরি। এরপরে দেখো পশম বা উল, আমরা তো দেখেছি সে পশমগুলা কেমন হয় কি দেখো। দেখো পশম হচ্ছে একটি অতি প্রাচীন তন্তু। বিভিন্ন জাতের ভেড়া বা মহিষের লোম থেকে পশম সংগ্রহ করা হয়। 40 জাতের মেষ থেকে 200 ধরনের পশম তৈরি করা হয়। জীবন্ত মেষ থেকে কত ভাইয়া? এই দেখো এদিকে দেখো, 200 ধরনের, এটা সংখ্যাটা মনে রাখবো, সংখ্যাগুলো ভালো করে বলবা। জীবন্ত মেষ থেকে লোম সরিয়ে যে পশম তৈরি করা হয় তাকে বলে ভাইয়া ফ্লিস উল। মূলত মৃত বা জবাই করা মেষ থেকে যে পশম তৈরি করা হয় তাকে বলা হচ্ছে পুন্ড উল। তাহলে ফ্লিস উল আর পুন্ড উল, এই দুইটা কিন্তু অবশ্যই অবশ্যই মাথায় রাখবা যে এগুলো কি। নেক্সট দেখো নাইলন, নাইলন এক ধরনের সুতা। দেখো ভাইয়া নাইলনকে প্রধানত ভাইয়া 2 শ্রেণীতে ভাগ করা যায়, নাইলন 6.6 আর নাইলন খালি 6। কৃত্রিম নন সেলুলোজিক তন্তুর মধ্যে নাইলন হচ্ছে সর্বপ্রধান। কৃত্রিম নন সেলুলোজিক তন্তু। এরপরে দেখো ভাইয়া রেয়ন, রেয়নটা আমরা পড়বো। এই দেখো রেয়ন কি? 3 প্রকারের প্রধান রেয়ন হলো দেখো ভিসকোস, তারপর কিউক্রোনিয়াম এবং অ্যাসিটেট। এইগুলা কি রেয়নের 3টা শ্রেণী বিভাগ ভাইয়া। কৃত্রিম বস্তুর মধ্যে রেয়ন হলো প্রধান এবং প্রথম তন্তু। উদ্ভিজ্জ সেলুলোজ এবং প্রাণীজ পদার্থ থেকে রেয়ন তৈরি করা হয়। তো এতটুকু আমরা পড়লাম। এরপরে দেখবো যে তন্তু থেকে সুতা তৈরি কিভাবে করা হয়। তন্তু ভাইয়া প্রথমে সংগ্রহ করবে। দেখো তন্তু সংগ্রহ করার পর এ দেখো সুতা, তন্তুর মাধ্যমে এই যে সুতা হবে, এটা আমরা জাস্ট একটু করে নেবো তাহলে হবে। এরপরে দেখো সুতা কাটবে। সুতা কাটা হয়, দেখো সুতা কাটা হয় স্পিনিং মিলে। সাধারণত একটি মিল বা কারখানায় এক ধরনের তন্তু থেকে সুতা কাটা হয়। এটা কিভাবে হয় আমরা দেখলাম। তারপর দেখো ব্লেন্ডিং এবং মিক্সিং। এই ব্লেচিং কাকে বলে এটা পড়বা, যে হচ্ছে পাট তন্তুর বেলায় এই প্রক্রিয়াকে ব্লেচিং বলে। কাকে ব্লিচিং বলে? হ্যাঁ, এই যে উপরে খুব সুন্দর করে বলা আছে, আমরা একটু পড়ে নিও। এরপর দেখো কার্ডিং ও কম্বিং। কার্ডিং ও কম্বিং, দেখো যে সুতা কাটার দ্বিতীয় ধাপ হলো কার্ডিং ও কম্বিং। সুতা কেটে কিভাবে তৈরি করবে এগুলো আমরা জাস্ট একটু একটু করে পড়ে রাখবো, তাহলে আমরা সিকিউ প্রশ্ন যদি আসে তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো। তারপরে দেখো রেশম তন্তু থেকে রেশম সুতা তৈরি। এটা খুবই সুন্দর একটা প্রক্রিয়া ভাইয়া। তো এই প্রক্রিয়াটা অবশ্যই তোমরা একটু পড়বা, পুরোটা পড়ে দেওয়া সম্ভব হচ্ছে না, তাও আমি একবার বলি। দেখো রেশম পোকা থেকে তৈরি হয় এক ধরনের গুটি, একে কোকুন বলে। কোকুন কাকে বলে ভাইয়া? রেশম পোকার থেকে যে গুটি তৈরি হয় ভাইয়া, সেই গুটিকে আমরা কোকুন বলি। পরিণত কোকুন বা গুটি সাবান পানিতে লোহার কড়াই সেদ্ধ করা হয়। এতে কোকুনের ভিতরকার রেশম পোকা মরে যায় এবং
গুটি কেটে বের হয় রেশমের গুটি নষ্ট করতে না পারে, গুটি নষ্ট করতে পারে না। সিদ্ধ করার কারণে কোকুন নরম হয়ে যায় এবং উপরের থেকে খোসা খুব সহজে আলাদা করা যায়। খোসা উঠিয়ে দিলে রেশমি তন্তুর প্রান্ত বা নাল পাওয়া যায়। এই নাল ধরে আস্তে আস্তে টানলে লম্বা সুতা বের হয়ে আসে। এইভাবেই দেখো যে সুতার জন্য 5 থেকে 7টি কোকুন নাল এবং মোটা সুতার জন্য 15 থেকে 20টি কোকুন নাল একত্রে করে টানা হয়। ঠিক আছে? কৃত্রিম তন্তু থেকে কিভাবে সুতা তৈরি হয় একটু দেখবা। ভাইয়া এই দেখো এই প্রক্রিয়া তৈরি হয়, প্রক্রিয়াটা তোমরা একটু পড়বা। তারপরে দেখো যে বিভিন্ন ধরনের সুতার বৈশিষ্ট্য আছে, ভাইয়া বৈশিষ্ট্যগুলো দেখি আমরা। এই যে এখানে আছে বৈশিষ্ট্য। আচ্ছা, আমরা তারপরে উপরে যাই। দেখো রাবার ও প্লাস্টিক। রাবার কি? রাবার ওই যে আমরা যেটা ইউজ করি পেন্সিল দিয়ে ইয়া করার পর, মানে দাগ দেওয়ার পর তখন আমরা মোছার জন্য যেটা রাবার আমরা জানি। তারপরে দেখো রাবারের একটা ভৌত ধর্ম আছে যে প্রাকৃতিক রাবার পানিতে অদ্রবণীয় এবং দানাদার কঠিন পদার্থ। তবে রাবার কিছু কিছু জৈব দ্রাবক যেমন অ্যাসিটন, মিথানল এগুলোতে অদ্রবণীয় হলেও টারপেন্টাইন, পেট্রোল, ইথার, বেনজিন এগুলোতে সহজেই দ্রবণীয়। তাহলে যদি প্রশ্ন আসে যে রাবার কোনটাতে দ্রবণীয় আর কোনটাতে দ্রবণীয় না, তাহলে কিন্তু পারবো। দ্রবণীয় মান বলতে বোঝাচ্ছে ভাইয়া যে তোমার পানিতে ডুবতে পারবে কিনা, এটাই। রাবারের রাসায়নিক ধর্ম আছে ভাইয়া, দেখো এই রাসায়নিক ধর্মগুলো একটু পড়বা। এরপরে দেখো ভাইয়া প্লাস্টিক। প্লাস্টিক শব্দের অর্থ হচ্ছে সহজেই ছাদযোগ্য। প্লাস্টিক সম্পর্কে আমরা জানি প্লাস্টিকের একটা ভৌত ধর্ম আছে ভাইয়া। প্লাস্টিকের রাসায়নিক ধর্ম, রাসায়নিক ধর্ম কেমন কি হতে পারে এগুলো আমরা একটু পড়লাম। এরপরে দেখো পরিবেশের ভারসাম্যহীনতায় রাবার ও প্লাস্টিক। দেখো রাবার ও প্লাস্টিক ছড়ালে কিন্তু ওই যে কি 100 বছর লাগে ভাই। রাবার, প্লাস্টিক এগুলো ছড়ালে 100 বছর লাগে এদের মাটির সাথে মিশতে। অতএব আমরা এগুলো কিছু ছড়াবো না। ইটস অল ফর টুডে এন্ড আই উইল হোপ দ্যাট যে আগামী ক্লাসে তোমরা করবা। এন্ড চ্যানেল নতুন হয়ে থাকলে এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।